ঝুঁকেগা নেহি এই ডায়লগ দিয়ে ঝুঁকলেন ঠিক ফলতার পুনর্নির্বাচনের আগে। কেন জাহাঙ্গীরকে বহিষ্কার নয়, মমতার সামনেই দলের অন্দরেই সেই প্রশ্ন উঠল। কেন ঝুঁকলেন পুষ্পা, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। অন্যদিকে পার্ক সার্কাস কাণ্ডে পুনর্নির্মাণ পুলিশের, আর দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির পর এবার পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তি। এই নিয়ে ছকভাঙা ছটার আলোচনা শুরু করব, তার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই ঠিক যে কথা বলছিলাম, জাহাঙ্গীর খান যিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন, এবার তিনি ঝুঁকলেন, পালালেন ফলতা থেকে এবং তিনি বলছেন এই যে পুনর্নির্বাচন, সেখান থেকে নিজেকে সরিয়ে নিলাম। ঠিক কি বলেছেন পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান, দেখাবো এই প্রতিবেদনে। আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভোটের আগেই ঝুঁকলেন পুষ্পা, যুদ্ধের আগেই পালালেন যুদ্ধক্ষেত্র থেকে। পুনর্নির্বাচনের প্রচারে দেখা গেল না তাঁর গুরুকে। রাজ্যে ক্ষমতা বদলাতেই সামনে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। তাঁর রাজনৈতিক শিষ্য শুধু ভোটের ময়দান ছেড়েই পালালেন না, তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীর প্রশংসাও। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভোট জয় তো দূরের কথা, ফলতার সব বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতাটুকুও কি ছিল একদা দোর্দণ্ড প্রতাপ জাহাঙ্গীর খানের? তাই কি অসহায় আত্মসমর্পণ? ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সোকল্ড সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। একসময় রিলের মতোই পুষ্পার স্টাইলে বলেছিলেন ঝুঁকেগা নেহি। আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। রাজ্যে পালা বদলের পর ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে সেই পুষ্পাকেই সরাসরি হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরই উবে গেল পুষ্পাদা ফায়ারের তেজ, নিভে গেল আগুন। ঝুঁকেগা নেহি বলেও ঝুঁকলেন। আর শুধু যে ঝুঁকলেন তা নয়, পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে ভোটের ময়দান থেকে কার্যত পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খান এক প্রকার নিজেদের তালা বন্ধ করে রেখে দিয়েছেন নিজেকে। একবারই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আবারও আত্মগোপন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির একেবারে সদর দরজায় এইভাবেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও বাড়ির বাসিন্দারা ভেতরে রয়েছেন, ভেতরে আলো জ্বলছে, কিন্তু জাহাঙ্গীর খান আর সামনে আসতে চান না। ভোট প্রক্রিয়া থেকে নিজেকে তিনি সরিয়ে নিয়েছেন, দাবি করছেন দোর্দণ্ড প্রতাপ এই তৃণমূল কংগ্রেস নেতা। রবিবার ফলতায় পুনর্নির্বাচনের ফল প্রকাশ। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। একেবারে দাপুটে তৃণমূল নেতাই জাহাঙ্গীর খান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন বাসিন্দারা যে কিভাবে ভোট দিতে দেওয়া হতো না এবং সেখানে কিভাবে প্ররোচনায় দিতে হচ্ছে গিয়ে এই জাহাঙ্গীর খান, এই দাপুটে তৃণমূল নেতা। আমি একটু এখান থেকে তনুজাদির কাছে আসবো। তনুজাদি, একদম জাহাঙ্গীর খান তিনি নিজেকে তো সরিয়ে নিচ্ছেন, তিনি ঘোষণা করেছেন একদম প্রেস কনফারেন্স করে, সেখানে আবার তিনি বলছেন যে ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। শুধুমাত্র তো উজ্জ্বল করেননি মানে নিজেকে ব্যক্তিগতভাবে বা ওদের দল, সেটা একদমই ব্যক্তিগত ব্যাপার ওই টিএমসি দলের, কিন্তু উনি পালিয়েও গেছেন। যেটা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে ওনারা বুথেও যেমন দিতে পারবে না কাউকে। এখন যে পরিস্থিতি ছিল, মানুষকে এত ভীষণভাবে অত্যাচার করেছে, শুধু ফলতা কেন পুরো পশ্চিমবঙ্গবাসী আমরা সেটা দেখেছি। কিন্তু ফলতায় যে পরিমাণ অত্যাচার হয়েছে বিগত দিনে, সত্যি কথা বলতে এই যে ক্রিমিনালদের যে জন্মদাতা যিনি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি 12টায় 4 তারিখে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিমন্ত্রণ জানিয়েছিলেন বা আমন্ত্রণ জানিয়েছিলেন যে ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত করবেন, এখন আমার প্রশ্ন হচ্ছে উনি কেন কিছু বলছেন না? আজকে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটার তো কোনো দরকারই ছিল না। মানুষ যেভাবে দিনের পর দিন অত্যাচারিত, লাঞ্ছিত হয়েছে, শুধু কি ভোট দেওয়া, ওইসব এলাকার সমস্ত জমি জমা, মানুষের বাড়ি, কত লোক আমাদের বিজেপির 21 সালের পর থেকে এইবার তারা ঘরে ঢুকতে পারবে ভেবেছিল, মানে হয়তো ঘরে ঢুকবেও বা ঢুকে গেছে কিছু কিছু, মানে এই ফলতা জায়গাটাকে একটা এমন মানে বিভীষিকাময় তৈরি করে দিয়েছিল। আজকে উনি হঠাৎ বৈরাগ্য এসেছেন,
উনি শুধু মানে ঝুঁকেগা তো নেই বলেছিল, তো সির্ফ ঝুঁকেগা তো নেই ভাগ ভি গায়া উन्होंने, এই বলতে হবে। আজকে সত্যি কথা বলতে এই পরিস্থিতিটার জন্য যে বা যারা দায়ী, এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে কিছু কথা আপনাদের মানে জিজ্ঞেস করা উচিত ছিল পরিস্থিতিটার জন্য। আমি এই জায়গা থেকে উপাসনার কাছে আসতে চাইবো। উপাসনা, যার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যে বলেছিল যে ভোটের পর একেবারে যা করার করে দিয়েছি, যে নিজেকে পুষ্পা বলেছিল যে ঝুঁকেগা নেহি, যে ডায়মন্ড হারবার ডায়মন্ড মডেলের উপর নির্ভর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত জয় জয়কার, এত তার ভোটে জেতা, সেই জায়গা থেকে জাহাঙ্গীর খান ওই দাপুটে তৃণমূল নেতার হলোটা কি? দেখুন না, যখন বাইটটা দেখছিলাম আপনাদের চ্যানেলেই দেখাচ্ছিল যে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রাখলেন, সেখানে উনি উল্লেখ করলেন যে সেলফ ক্লেম পুষ্পা। তো সেই জায়গাটাকে আমি একটু ক্যারি ফরওয়ার্ড করেই বলতে চাইছি যে পুষ্পা নামটা জাহাঙ্গীর খান নিজেই দিয়েছেন, এবং তার পাশাপাশি যখন এই বক্তব্যটা রাখছি সেখান থেকে একটু স্পষ্ট করে দিয়ে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছুপা হয়নি, সেখানে জাহাঙ্গীর খান সেই ব্যক্তি পিছুপা হয়েছেন, এবং এই জিনিসটা স্পষ্ট করে দেওয়া আপনাদের চ্যানেলের মাধ্যমে ভীষণ জরুরি ছিল, তাই সর্বপ্রথম এই জিনিসটা করা প্রয়োজন বোধ করলাম। উপাসনা, আপনি বলছেন যে জাহাঙ্গীর খান নিজেকে নিজে পুষ্পা বলে দাবি করেছিলেন, তার নামটা তিনি নিজে দিয়েছিলেন, কিন্তু যখন তিনি নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন তখন দল থেকে তো কিছু বলা হয়নি। না, শুভেন্দু অধিকারী তো নিজেই আপনাদের চ্যানেলের যে বাইটটা দেখালো সেখানেই বললেন যে পুষ্পা সেলফ ক্লেম পুষ্পা। তো সেখানে দাঁড়িয়ে সেলফ ক্লেমড অর্থাৎ জাহাঙ্গীর খান নিজেকেই সেলফ ক্লেমড ভাবেই পুষ্পা নামটা দিয়েছেন, নামকরণটা করেছেন, তার পরবর্তীতে সেই জিনিসটা ছড়িয়েছে। আপনাকে এখন মুখ্যমন্ত্রীর বক্তব্য কোট করে বলতে হচ্ছে। না, মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আমরা যেটা দেখলাম সেই জিনিসটা আমরা স্বাভাবিকভাবে সেটা কি তো হাতিয়ার করছেন, তাই তো বলছেন? হ্যাঁ, সেটা কি তো হাতিয়ার করছেন পুষ্পা মুখ্যমন্ত্রীর বক্তব্য? আপনি তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কোট করেই বলছেন। মুখ্যমন্ত্রী কি তাহলে মানে আমরা তো এই জিনিসটা বলছি যে মুখ্যমন্ত্রী ভুল কথা বলছে কি? আজকে তো যিনি ওই কথাটা উনি বলছেন যে পুষ্পা উনি সেলফ ক্লেম নিজেকে দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে আমরা একটা কথা বলতে চাইছি যে পুষ্পা বা এই জাহাঙ্গীর খান যার কথা বলা হচ্ছে, জাহাঙ্গীর খানের ডিসিশন এটা একান্ত ব্যক্তিগত, এবং তৃণমূল কংগ্রেস পিছুপা হয়নি, এই জিনিসটা আমি তৃণমূল কংগ্রেস প্রতিনিধি হয়ে বলতে চাই। তার পাশাপাশি আরেকটা কথা বলা ভীষণভাবে জরুরি যে সেই ফলতা এলাকায় 100 জনের থেকে বেশি কর্মী, তাদের উপর মিথ্যা অ্যালিগেশন দেওয়ার পরবর্তীতে তাদেরকে জেলে দেওয়া হয়েছে। উপাসনা বলছেন জাহাঙ্গীর খানের এটা একদম ব্যক্তিগত বিষয়, তৃণমূল কংগ্রেস পিছুপা হয়নি, কিন্তু কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি কি বলছেন? তিনি বলছেন যে ঝুঁকেগা নেহি বলেছিলেন, কিন্তু কেন ঝুঁকলেন শুনুন। এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না, তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় সাংসদ বিপুল ভোটে ওখানে জিতেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব না, এ নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি দলের মুখপাত্র হিসেবে আমি কি বলবো। গোটা বিষয়টা তো এটা ফলতা, যেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন, লোকসভার আবার ওখানে আমাদের লোকসভার দলনেতা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা, ফলে উনি গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করে উনি বলতে পারবেন, তার আগে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আছি, তৃণমূলে থাকছি, কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন, সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন, এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা শুধু বলছি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কিনা, আর যদি হয়ে থাকে তাহলে পুষ্পা ভয় কেন পেল, এই গোটা বিষয়টা আমাদের দল খতিয়ে দেখছে। আমি প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, কি ইঙ্গিত করতে চাইছেন, কি মনে হচ্ছে? এখানে পরিষ্কার সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সংস্কৃতি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় থাকে তখন সবাই মিলে থাকে, দুর্নীতিতে কেউ যখন আটক হয়, গ্রেপ্তার হয়, তখন ব্যক্তিগত, যখন ভোটের ময়দান থেকে কেউ পালিয়ে যায় তখন সেটা ব্যক্তিগত, তখন আর দলীয় ব্যাপারটা থাকে না।
তৃণমূল কংগ্রেস এখান থেকে পিছু পা হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই জাহাঙ্গীর খান তিনি এতদিন ধরে ওখানে রাজনীতি করেছেন এবং রাজনীতি শুধু করেননি, ফলতায় লোকসভায় 1,26,000-এর লিড দিয়েছেন তিনি। আজকে এই যে উইথড্র, সেটা উইথড্রটা অভিষেক ব্যানার্জির উইথড্র। যারা তৃণমূল কংগ্রেস করেছে প্রথম দিন থেকে, বিরোধী রাজনীতি থেকে ক্ষমতায় এনেছে মমতা ব্যানার্জিকে, সেই পুরনো দিনের সৈনিকদের গত 10 বছরে দেখা যায়নি। এরা হচ্ছে ক্ষমতায় থাকার সৈনিক। ফলে ক্ষমতা যে মুহূর্তে চলে গেছে সেই মুহূর্তে লড়াই করার যে বাসনা, লড়াই করার যে ইচ্ছে, সেটা নেই। আমি মনে করি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির যে ডায়মন্ড হারবার মডেল, সেই মডেল আজকে একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এবং তার যে ডায়মন্ড মডেলের যারা সৈনিক, সেই সৈনিকরা একে একে এরকম পিছু হচ্ছে, হারিয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি কিভাবে আপনার কুণাল ঘোষ যিনি বললেন, তিনিও সরাসরি কিন্তু অভিষেক ব্যানার্জির এই আওতায় এটা রয়েছে। অর্থাৎ ডায়মন্ড হারবার মডেল কেন আলাদা? মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি সমস্ত কেন্দ্রে তিনি প্রার্থী, তাহলে আজকে কেন শুধু দক্ষিণ 24 পরগনার ফলতা কেন অভিষেক ব্যানার্জির কথা বলা হচ্ছে? আসলে এই পুরো দক্ষিণ 24 পরগনা, যেখানে ডায়মন্ড হারবার মডেল বলা হতো, অভিষেক ব্যানার্জির একচ্ছত্র আধিপত্য, রাজনৈতিক আধিপত্য, সেখানে মমতা ব্যানার্জি এবং তার পুরনো সৈনিকদের কোনো জায়গা নেই। যারা ক্ষমতার জন্য রয়েছে তাদের জায়গা রয়েছে। একদম ক্ষমতার কথা বলছেন প্রদীপ চট্টোপাধ্যায়। জাহাঙ্গীর খান নিজে সরে দাঁড়িয়েছেন, কিন্তু এই ক্ষমতার জন্য তিনি ঠিক কি কি করে বেরিয়েছেন, বাসিন্দারা কি বলছেন শুনুন। না না, ভোট দিতে পারতাম, ভোট একদম না। পুরো টার্গেট করে রেখেছিল আমাদের, যে আমরা কিসে দিচ্ছি, আমার দিকে পুরো টার্গেট করেছিল যে ভোটটা হোক, হলেই মারবো। আগে গতবার দিতে পারে, কিন্তু ওরা থাকতো দাঁড়িয়ে, সামনে থাকতো, ভেতরে মানে দাঁড়িয়ে থাকতো না, ভোট দিতে পারতাম না। আমার ওই তো আমরা ভোট দিতে যাবো, আমাদেরকে বলে তোমাদের ভোট দিতে হবে না, কি হয়তো পেছনে দাঁড়িয়ে আছি, দেখে দেখে ভোট দেওয়া হবে, দেখবে আমরা কাতে ভোট দিচ্ছি, কিসে ভোট দিচ্ছি। পাশে দাঁড়িয়ে থাকতো, ভোট দিচ্ছে না, দাঁড়িয়ে থাকবে, ভোট ডবল করে টিপে দিবে। ভোট এখানে ভোট দিতে দিত না, পাশে দাঁড়িয়ে থাকতো প্রার্থীরা। আর বিজেপিকে ভোট দিলে কোয়ালিফাই করে রেখে দিত, তাদেরকে গিয়ে মারধর করতো, মারধর হতো, বাড়ি দেখে নেবো পরে দেখে নেবো, এরম এরম করতো। অরিন্দমবাবু, একের পর এক ভোটারদের বক্তব্য তুলে ধরলাম, মানে অত্যাচারের তো কোনো সীমা নেই। দেখুন, ক্যালকাটা হাইকোর্ট তাকে কিন্তু 26 তারিখ পর্যন্ত পুলিশকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছিল যে তার বিরুদ্ধে কিন্তু সিরিয়াস কোনো অ্যাকশন নিতে পারবে না। তার মানে ফ্রি মুভমেন্ট। সরকার থেকে কিন্তু আজকে ইলেকশন কমিশন সে যাতে কনভার্স করতে পারে, সাধারণ মানুষকে যেতে পারে, সেটার ব্যবস্থা করেছে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি শুনুন। অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আজকে আমাদের সাউথ 24 পরগনাতে অনেকগুলো ডিস্ট্রিক্ট করা হয়েছিল। আজকে ডায়মন্ড হারবার এসপি এবং এসডিপিও যে ডায়মন্ড হারবার ছিলেন, আপনাকে বলছি, এই যে জাহাঙ্গীর, আমরা চোর ডাকাতদের মানুষ করি, আপনি বলুন তো, একটা চেহারা একটা ধাক্কা মারলে পড়ে যায়। এর পিছনে ছিল হচ্ছে গিয়ে আজকে শাসক দলে, আমি নাম করেই বলছি, ম্যাডাম যখন বলছি মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আপনাকে বলছি যে মিঠুন দে, আপনাকে বলে দিচ্ছি মিঠুন দে, আপনি যেখানে থাকেন, আপনি যে অত্যাচার করেছেন এবং আপনি যে জাহাঙ্গীরকে যে আজকে শেল্টার দিয়ে রেখেছিলেন, আজকে সাধারণ মানুষ 2018, 2019, 2021, 2023, 2024-এ যখন লোকসভা ইলেকশন হয়, যে অত্যাচার করেছে এই জাহাঙ্গীর, এর কিন্তু আজকে যেভাবেই হোক আজকে পালিয়ে গেলে হবে না। কারণ কি, তার এগেনস্টে যদি আজকে কেস হয়, আপনি জানেন যে পুরনো কেস যদি আমি আউট অফ প্রিভিয়াস গ্রাস আমি যদি আজকে ভয় না করতে পারি, আমার প্রভিশন আছে। এই জায়গা থেকেই তো প্রশ্ন উঠছে যে কোথায় গেল সেই উন্নয়নের ডায়মন্ড হারবার মডেল? শীর্ষেন্দুদা, ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী মাত্র দুদিন আগে, নির্বাচনের দুদিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীপদ বাতিল করার কোনো মানেই হয় না। উনি নিজে করেছেন, আজকে ব্যক্তিগত বলছেন, কিন্তু দল সেখানে প্রচার করেছিল। দল যে প্রচার করেছেন এবং তার আগে যে সিসিটিভি বন্ধ করে এই একটু আগে প্রতিবেদনে দেখাচ্ছিলেন যে আমরা অন্য জায়গায় ভোট দিলে তারা কিভাবে কি অত্যাচার করত। আজকে গণতন্ত্র পর্যন্ত ছিল না লোকসভায়। লোকসভার ওই আন্ডারে যে ফলতা বিধানসভায় যে গণতন্ত্রের যে সুষ্ঠু শাসন, আইনের শাসন, সেই শাসনটা পর্যন্ত সেই বিধানসভায় ছিল না। আজকে নিজে উনি বলছেন যে পালিয়ে গিয়ে যে আমি নাকি উইথড্র করলাম, সেই উইথড্রর কোনো মানে হয় না। আজকে পরশুদিন ভোট, তার উইথড্র করে তার কোনো লাভই নেই। কারণ সেই জায়গাতে মানুষকে ভোট দিতে দিন। মানুষকে, সাধারণ মানুষ চায় যে সকাল সকাল নিজের ভোটটা দিতে পারে।
আজকে যেভাবে একদম। অত্যাচার শিশিরদা যে কথা বলছেন, মানুষকে ভোট দিতে দিন, এতদিন সেই মানুষগুলোকে ভোট দিতে দেওয়া হয়নি, তাই তারা আজ মুখ খুলছেন, বলছেন 10 বছর ভোটই দিতে পারেনি। আর এই জাহাঙ্গীরকে নিয়ে আবার দলের অন্দরেও প্রশ্ন উঠে গেছে। পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খানকে নিয়ে প্রশ্ন উঠলো এবার তৃণমূলের বৈঠকে। কেন বহিষ্কার করা হচ্ছে না জাহাঙ্গীর খানকে? জাহাঙ্গীর খান নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন দুই তৃণমূল বিধায়ক। কালীঘাটের বৈঠকে ক্ষোভ উগরে দিলেন দুই বিধায়ক। বৈঠকে প্রশ্ন তুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যেখানে সমর্থন করেছেন সন্দীপন সাহা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা উচিত ছিল জাহাঙ্গীর খানের। জাহাঙ্গীরকে নিয়ে প্রশ্নের মুখে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে টুইট হয়েছে, দেখে নাও। এবার পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি 17টি ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ পাঠিয়েছে। অভিষেকের মা বাবা ও লিপস অ্যান্ড বাউন্সের ঠিকানায় নোটিশ, হরিশ মুখার্জি রোডে একটি ও কালীঘাট রোডের 2টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে। প্রেমেন্দ্র মিত্র সরণির 3টি, পণ্ডিতিয়া রোড ও ওস্তাদ আমির খান সরণির 2টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। বিল্ডিং প্ল্যান অনুমোদনের কপি সহ একাধিক নথি তলবও করা হয়েছে। আর বাড়তি নির্মাণ হয়ে থাকলে তার অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা জানতে চেয়েও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা 188 হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে এবং কলকাতা পুর আইন যে রয়েছে তার 401 ধারাতেই নোটিশ দেওয়া হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে অবৈধ অংশ রয়েছে সেটাকে 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, অথবা কেন করা হলো, ডেভিয়েশন কেন হলো সেইটা জানাতে হবে। লিফট, এসকেলেটর সেগুলোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেগুলো জানাতে হবে। না হলে কলকাতা পুরসভা নিজেই অবৈধ অংশ ভেঙে দেবে এবং ভেঙে দেওয়ার পর তার যে খরচ, সেই খরচও যিনি হচ্ছেন ওনার, তার থেকে আদায় করা হবে। 119 কালীঘাট রোডের এই বাড়িতেও কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। 401 এই ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং যেখানে একইভাবে বলা হয়েছে যে অংশে অবৈধ নির্মাণ রয়েছে সেই নির্মাণ ভেঙে ফেলতে হবে 7 দিনের মধ্যে, অথবা কেন করা হলো তার কারণ দেখাতে হবে, অথবা এই দুটো যদি না হয় তাহলে সেক্ষেত্রে কলকাতা পুরসভা কিন্তু সেটাকে ভাঙবে এবং তার খরচও নেওয়া হবে এখানে যিনি মালিক রয়েছেন তার কাছ থেকে। এবং এটা লিপস অ্যান্ড বাউন্সের নামেই এই চিঠিটা করা হয়েছে। যে নোটিশ আমরা দেখতে পাচ্ছি, যে নোটিশ আমাদের রয়েছে, সেখানে খুব স্পষ্ট করে লেখা রয়েছে যে এই যে এখানে রয়েছে 119 কালীঘাট রোড, লিপস অ্যান্ড বাউন্স, তার নামে কিন্তু নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। 121 কালীঘাট রোডের এই বাড়িতে কলকাতা পুরসভা মোট 7টি নোটিশ দিয়েছে, যার মধ্যে 5টি নোটিশ হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের নামে, একটি হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, আরেকটি হচ্ছে শুধুমাত্র লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রত্যেকটা নোটিশই হচ্ছে 401 এই ধারাতে দেওয়া হয়েছে, যেখানে একইভাবে বলা হয়েছে যে এখানে যে অবৈধ নির্মাণ আছে সেই নির্মাণের হয় কারণ দর্শাতে হবে, নয় ভেঙে ফেলতে হবে, নয় কলকাতা পুরসভা নিজেই ভেঙে ফেলবে এবং ভেঙে ফেলে তার খরচ এখানের যিনি দায়িত্বে রয়েছেন, যিনি মালিক রয়েছেন, তার থেকে আদায় করা হবে। একদম রাজ্যে পালাবদল হয়েছে, তারপর একের পর এক দুর্নীতির ফাইল খুলছে, তদন্ত কমিশন গঠন হয়েছে। সেই জায়গা থেকে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 1-2টো সম্পত্তি নয় 17টি ঠিকানায় নোটিশ পাঠালো এবার কলকাতা পুরসভা। আমি এখান থেকে উপাসনার কাছে আসতে চাইব। উপাসনা, 17টা ঠিকানায় নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার এতগুলো ঠিকানায় নোটিশ, সেই জায়গায় তো পুরসভা আগে দেখতে পাইনি, এখন পালাবদল, তারপর পুরসভা কাজ করছে। পুরসভা তো তোমাদের।
দেখুন, যে কথাটা আপনি বললেন যে পুরসভা যে আমাদের, যে কথাটা আপনি আবারও নিজেই উল্লেখ করলেন, সেখান থেকে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই যে সেখান থেকে 17টা সম্পত্তি, যেটা বারবার বলা হচ্ছে, আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যখন এত প্রশ্নগুলো উঠছে, এরকম বিভিন্ন নোটিশ বিভিন্ন লোকজনদের কাছে স্বাভাবিকভাবে গেছে। এবং যে কথাটা প্রতিনিধি বলছিলেন, আপনাদের এবিপি আনন্দের প্রতিনিধি, উনি স্পষ্টভাবে উল্লেখ করলেন যে গোটা বিষয় 17টা যেই প্লটগুলো রয়েছে বা 17টা যেই নির্মাণ রয়েছে, সেই নির্মাণের ব্যাখ্যাটা তারা চাইছেন, যে কোনো জায়গায় যদি ভুল কোনো নির্মাণ হয়ে থাকে সেই জিনিসটা কেন হয়েছে, বা তার পরবর্তীতে ভুল কোনো নির্মাণ থাকে না। শীর্ষেন্দুদার কাছে যেতে যাবো। শীর্ষেন্দুদা, 401 ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় 17টি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে, এই ধারাটায় কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে? কলকাতা পুরসভার আইন অনুযায়ী যে 401 ধারা, সেটা মূলত বেআইনি নির্মাণ কাজের বন্ধ কিংবা বেআইনি যদি অংশ থাকে তার জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশটার পর দেখা হয় যে সেটা বেআইনি কিনা, সেটা অনুমোদন হয়েছে কিনা কারোর কাছ থেকে। সেটা যদি সত্যিই বেআইনি হয় তাহলে 408 নম্বর যে ধারা আছে, সেই 408 নম্বর ধারায় সেটাকে ভেঙে দেওয়া যায় এবং তার জন্যে শাস্তিস্বরূপ জেল এবং জরিমানা দুটোই হয়। আজকে দেখতে হবে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে নোটিশ গেছে তা নয়, আজকে অনুমোদন দেওয়া হয়নি কে ছিলেন পুরসভার মাথায়, মেয়রের অ্যারেস্ট হওয়া উচিত এবং কাউন্সিলর অ্যারেস্ট হওয়া উচিত। তারা কি করছিলেন? আজকে বেআইনি নির্মাণ করতে দিলেন আর তারা চুপচাপ করে বসছিলেন? তা হতে পারে না। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি নয়, এবং মেয়র, কাউন্সিলর প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। আর বেআইনি নির্মাণ করে যাবেন আর প্রত্যেকে অসুবিধাতে ভুগবে, রাস্তায় হাঁটতে পারবেন না। অর্থাৎ শীর্ষেন্দুদা যেটা বলছেন যে 401 ধারায় যে নোটিশটা দেওয়া হয়, বেআইনি কিছু থেকে থাকলে নোটিশ দেওয়া হয়, সত্যি সেটা বেআইনি কিনা সেটা খতিয়ে দেখা হয়। আমি এখান থেকে তনুজার কাছে আসতে চাইবো। প্রথম হচ্ছে বিষয়টা যে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নয়, ওদের ফ্যামিলি শুদ্ধ। দেখা যাচ্ছে একটা ফ্যামিলি পুরো প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে জড়িত। এক্ষেত্রে এরপরে ওনার আবার ওয়াইফ বা অন্যান্য সব কিছু, এটাকে আমরা বহু জায়গায় দেখেছি। এয়ারপোর্টেও সোনার ভর্তি ব্যাগ নিয়ে ধরা পড়েছেন, বা পুলিশ, পুরো প্রশাসন পশ্চিমবঙ্গের সেখানে হাজির হয়ে গেছে। যাই হোক, অনেক কিছু ঘটনাই আছে। শুধুমাত্র এই 17টাতেই আমাদের লক্ষ্য রেখে চললে হবে না। আর বেআইনি আছে বলেই কিন্তু নোটিশটা পেয়েছে। আর আমি একদম একমত ওনার সঙ্গে যে এক্ষেত্রে মেয়র পরিপূর্ণভাবে দায়ী, এবং এক্ষেত্রে মেয়রকেও নোটিশ পাঠানো উচিত প্রত্যেকটা বিষয়ে, যে কেন এই বেআইনি নির্মাণগুলো তখন মুখ বুজে সহ্য করা হয়েছিল। এটা একটা বিশেষ ব্যাপার, কেননা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি এবং এরা যা করে এসছে পশ্চিমবঙ্গ জুড়ে, শুধুমাত্র এই দুজনকে ধরলেই আমার মনে হয় প্রতিটা সব দুর্নীতির সঙ্গে ওনাদের সংযোগ পাওয়া যাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। এই জায়গা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বেলাগাম দুর্নীতির অভিযোগে তার লিস্টে 4 জন ছিল, অর্থাৎ ভাইপো অভিষেকের নামে 24টি সম্পত্তি, বেলেঘাটার রাজু নস্করের নামে 18টি সম্পত্তি। আর কারা কারা ছিলেন তার লিস্টে একবার শোনাবো। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी। दूसरा कौसबा का सोना पप्पू, 24 प्रॉपर्टी। तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा, 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। প্রদীপ চট্টোপাধ্যায়, একটা রাজনৈতিক পালাবদল হলে সবকিছু কেন আমরা দেখতে পাই? একটা মুখ্যমন্ত্রী রাজ্যের
আমাদের এই মুহূর্তের যিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি এগুলো দেখতে পাচ্ছেন, খুঁজে বের করতে পারছেন। এত বছর ধরে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার নজর কি করে এড়িয়ে গেল? এত বছর ধরে যিনি মেয়র হিসাবে আছেন তার নজর কি করে এড়িয়ে গেল? তার অফিস থেকে এখন নোটিশ যাচ্ছে। এই প্রপার্টিগুলোর কমপ্লিশন কবে হয়েছিল? কবে এই প্রপার্টিগুলোর কাজ শেষ হয়েছিল? তাহলে এত বছর একটাও চোখে এলো না? রাজনৈতিক পালাবদল নাকি সদিচ্ছার অভাব? আসলে সদিচ্ছার অভাব। এগুলো করেই যাব, বেআইনি নির্মাণ করে যাব, দুর্নীতি করে যাব, আমাদেরকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকানোর নেই। আমরা আইনের ঊর্ধ্বে, এই ধরনের ভাবনা একদম এর মধ্যে প্রদীপদা যেটা বলছেন সদিচ্ছার অভাব, সেই সদিচ্ছা দেখিয়েছেন একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসের ঘটনা এবার আপনাদের সামনে রাখবো, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছিলেন। তারপর পার্ক সার্কাস কাণ্ডে জালে আরো 4 জন। পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত ফরিদুল ইসলাম সহ আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এবার একদম এই অভিযুক্তদের নিয়েই পুনর্নির্মাণ করলো পুলিশ। পার্ক সার্কাসে গিয়ে পুনর্নির্মাণ পুলিশের। আমি এখান থেকে অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, পার্ক সার্কাসের এই যে তাণ্ডবের নামে যে প্রতিবাদের নামে যে তাণ্ডবটা চলেছে সেটা যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তার জন্য কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরে এই পুনর্নির্মাণ পুলিশের এই যে বার্তা যাচ্ছে দুষ্কৃতীদের কাছে, কি মনে হচ্ছে? পেল্টিং অফ স্টোন, ইট ছুড়লে 500 টাকা। পুলিশের গাড়িতে যদি আজকে ইট ছড়ে তাহলে আছে 5000 টাকা, আগুন লাগালে 1 লাখ টাকা। সেটা কাশ্মীরে দেখেছি। আর এখানে কলকাতাতে দীর্ঘদিন ধরে আমরা মেটিয়াবুরুজ থেকে শুরু করে পার্ক সার্কাস থেকে শুরু করে সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। আজকে যে ঘটনাটা আপনারা দেখেছেন, দিস ইজ নাথিং বাট দ্য পলিসি অ্যান্ড আইডিওলজি অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। বিগত দিনে যে ঘটনাগুলো দেখছে, যে ডেমনস্ট্রেশন দেখছেন, এই ডেমনস্ট্রেশন কেন দেখাতে হচ্ছে? দেখাতে হচ্ছে এই কারণে বেশি বার বেরো না, তোমরা বিগত দিনের ইতিহাস ভুলে যাও। দেখেছেন যখন ডেমনস্ট্রেশন নিচ্ছে অনেকে বোরখা পরে কিন্তু মাথা নত হয়ে আছে। আপনারা কি দেখেছেন যে গত কয়েকদিন ধরে যে আজকে তাণ্ডব সৃষ্টি করেছিল, কজন ভালো, ওখান মধ্যে ভালো লোক আছে, অনেক ভালো মানুষ আছে। আপনাদের মনে রাখতে হবে যে অ্যানিম্যাল স্লটারিং অ্যাক্ট 1950 সালে সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু আজকে গরু মোর সমস্ত কিছু রয়েছে। এটা এমন নয় যে প্রেজেন্ট গভর্নমেন্ট নতুন আইন করেছে, 1950 সাল। আজকে এক সংখ্যক এই ধরনের ছেলেরা দীর্ঘদিন ধরে যে আজকে অবলীলা উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন যেভাবে করেছিল এবং শাসক শ্রেণী যেভাবে আজকে মদত দিচ্ছিল, আজকে প্রেজেন্ট গভর্নমেন্টকে স্যালুট জানাই যে একটা আইন আছে, ল উইল প্রসিড অন ইটস ওন ওয়ে। সেখানে আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেখবো না। এই যে একটা এক্সাম্পল দাঁড় করেছে, এটার জন্য কিন্তু আগামী দিনে আমি মনে করে থাকি একদম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এবার থেকে রাজ্যে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। এবং আমরাও সেটাই চাই যে শাসন করুক শাসক, কিন্তু আইনের শাসন চলুক রাজ্যে। প্রতিবাদের নামে তাণ্ডব চলেছে পার্ক সার্কাসে, আমরা দেখলাম ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। অন্যদিকে আসানসোলে একেবারে কড়া বার্তা দিয়েছে পুলিশ, যে সকল সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ হামলাকারীদেরই দিতে হবে। मामला दर्ज किया गया है जिसका केस नंबर है आसनसोल नॉर्थ केस नंबर 208/26 डेटेड 16/5/2026। उक्त घटना की सरकारी संपत्ति को हुए नुकसान के संबंध में पश्चिम बंगाल मेंटेनेंस एंड पब्लिक ऑर्डर एक्ट 1972 के धारा 15C के अंतर्गत सामूहिक क्षतिपूर्ति विनिधान हेतु सरकारी जांच प्रक्रिया आरंभ की गई है। यदि किसी व्यक्ति को इस घटना के संबंध में कोई जानकारी देनी हो अथवा इस प्रस्तावित समूह को क्षतिपूर्ति संबंध में कोई आपत्ति या निवेदन प्रस्तुत करना है। জাহাঙ্গীর মহল্লা ক্ষেত্রে 15 মেতে আমাদের যে জাহাঙ্গীর মহল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে কালকে একটা অর্ডার হয়েছে, যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে অ্যাজ ইনকোয়ারি অফিসার। তো উনি ইনকোয়ারি করছেন, যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভড আছে এর মধ্যে বা যারা এড বা অ্যাবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। এই প্রসেসটা আজ থেকে আরম্ভ হয়েছে। যদি কম্পেনসেশন না দিতে পারে তাদের বিরুদ্ধে কী করবেন? ওটা যে রিকভারি যে আইনগুলো আছে, সিভিল প্রসেস আছে, সেগুলো হবে। অর্থাৎ রাজ্যে পালা বদলের পরেই একেবারে নতুন যে সরকার তাদের কড়া অবস্থান, যে কোনোভাবেই দুর্নীতি, দুষ্কৃতি তাণ্ডব, বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না, দেখলেই তার জন্য কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। আজকের ছকভাঙা ছটার অনুষ্ঠান এখানেই শেষ করছি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।